গত ২ দিন একটা কথা খুব জোরে সোরে উঠছে, রোহিঙ্গারা ফিরে যাবে। রোহিঙ্গাদের একটা অংশ ১,৮০,০০০। তারা এসেছিল তখন প্রায় ১০ লক্ষ, এখন আমার ধারণা এটা ১৩-১৪ লক্ষ হয়ে গেছে। তার মধ্যে থেকে ১,৮০,০০০ ফিরে যাবে। যদি ফিরে যায় এই অংশটা হিসেব মতো অনেক বড়ই বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে রোহিঙ্গারা কি আদৌ ফিরে যাবে? এক বাক্যে বলব যে না। কারণ রোহিঙ্গারা কোথায় ফিরে যাবে? রোহিঙ্গাদের দেশ কোনটা? রোহিঙ্গাদের তো মায়ানমারে তাদের নাগরিকত্ব ছিল না, এটা আপনারা সবাই জানেন। এখন যে মায়ানমারের অবস্থা, অর্থাৎ তাদের সেখানে চলছে গৃহযুদ্ধ। বিভিন্ন প্রদেশ তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে। রোহিঙ্গারা যে অংশটাতে ছিল, অর্থাৎ রাখাইন স্টেট যেটা, রাখাইন স্টেট অলরেডি এটা রাখাইন আর্মিদের দখলে। এরা সামরিক জান্তা সরকার থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের ভূখণ্ডকে তারা আলাদা করে ফেলেছে। স্বাধীনতা ডিক্লেয়ার করে নাই। স্বাধীনতা ডিক্লেয়ার করতে হলে আন্তর্জাতিকভাবে কয়েকটা দেশের সমর্থন লাগে। সেই সমর্থন আদায়ের জন্য তারা আন্তর্জাতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক লবিং করে যাচ্ছে। অর্থাৎ এই অংশটি, রাখাইন স্টেটটি একটি নতুন সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই দেশে তারা ফিরে যাবে? তারা তো মায়ানমার থেকে এসেছিল। তারা কি এখন রাখাইন স্টেটে ফিরে যাবে? রাখাইন স্টেট যদি স্বাধীন হয়ে নতুন একটি নাম হয়, নতুন একটি দেশ হয়, নতুন একটি পতাকা হয়, সেখানে ফিরে যাবে? কারণ তারা আগে সেখানে ছিল। না, তারা তাদেরকে নেবে না। নেবে না এই কারণেই, তারাই তাদেরকে তাড়িয়েছিল। রাখাইন স্টেটের যে মানুষগুলো, রাখাইন আর্মি এই রোহিঙ্গাদের ভীষণ রকম অপছন্দ করে। ফলে এরা কখনো তাদেরকে নেবে না। আবার এরা দেশ স্বাধীন হবে, তাদের নতুন দেশের নতুন এজেন্ডা তারা তৈরি করবে, সেখানে তাদের সাথে আলোচনা করতে হবে। তো কাদের সাথে আলোচনা করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে? কোন জায়গাটায় ফেরত পাঠানো হচ্ছে? মায়ানমার সরকারের সাথে যদি আলোচনা করে ফেরত পাঠানো হয় তাহলে কি সেটা রাখাইন স্টেটে? রাখাইন স্টেট তো সরকারের দখলেই নেই। সরকার কোথায় নেবে? তাহলে কি অন্য জায়গাতে নেবে? অন্য জায়গাতে তাদেরকে কেন নেবে? অন্য জায়গাতে তাদেরকে যদি নিত, তাহলে যখন রাখাইন স্টেটে বড় ধরনের ঝামেলা হলো, এদের জীবন আ শঙ্কা মধ্যে পড়ল, তখন তো সরকার তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করে নিতে পারত বা সেই ইস্যুটাকে তারা সলভ করতে পারত। তারা যখন করেনি, তাদেরকে অন্য জায়গায় নেয়নি। সুতরাং এখন নিশ্চিতভাবে বলা যায় যে রোহিঙ্গাদের এই ইস্যুটা বলা হচ্ছে সরকারিভাবে যে রোহিঙ্গারা ফেরত যাবে, কিন্তু রোহিঙ্গারা যাবেটা কোথায়? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং যার যাবার জায়গা নেই সে কোথাও যাবে না। এবার আসেন একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করি। রোহিঙ্গাদের একটু বিগত দিনের ইতিহাসগুলো বলি। মায়ানমার স্বাধীন হয়েছিল ইন্ডিয়া থেকে ১৯৩৭ সালে। সেই সময় এই রোহিঙ্গারা মায়ানমারের বিপক্ষে, ইন্ডিয়ার পক্ষে যুদ্ধ করেছিল। এর ফলস্বরূপ এদের নাগরিকত্ব তারা বাতিল করে দেয়, তাদের কোনো নাগরিকত্ব ছিল না। এরপরে ধীরে ধীরে বাংলাদেশে তারা আসা শুরু করে। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ছোট ছোট আকারে অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এবং সেই রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার রিফিউজি স্ট্যাটাস দিয়েছে। অর্থাৎ তারা এখন বাংলাদেশে রিফিউজি হিসেবে আছে। বাংলাদেশে যে কয়টা রোহিঙ্গা ক্যাম্প আছে, তার ২ টো ক্যাম্প আছে রিফিউজি ক্যাম্প। যাদেরকে বলা হয়, যেগুলোকে বলা হয় রেজিস্টার্ড ক্যাম্প। আর বাকিগুলো হচ্ছে সব নন রেজিস্টার্ড ক্যাম্প। অর্থাৎ ২০১৭ সালে যারা এসেছে বাংলাদেশে, যে সমস্ত রোহিঙ্গারা, তারা নন রেজিস্টার্ড, তাদেরকে রিফিউজি বলা হয় না, তাদেরকে বলা হয় এফডিএমএন। আর আগে যারা এসছে তাদেরকে বলা হয় রোহিঙ্গা রিফিউজি। রিফিউজি হিসাবে যে ধরনের সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা বাংলাদেশ সরকার থেকে তারা পাচ্ছে। তারা অবাধে যে কোনো জায়গায় যেতে পারে এবং ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত যারা এখানে এসে জন্মেছে তাদের ২ পুরুষ, অনেকের ক্ষেত্রে যেহেতু প্রোডাকশন পাওয়ার তাদের বেশি, ৩ পুরুষও হয়ে গেছে। তারা এখানে স্থানীয়দের সাথে বিয়ে করেছে, স্থানীয়দের সাথে মেয়েদের বিয়ে দিয়েছে, ছেলেদের বিয়ে দিয়েছে। তারা স্থানীয়দের সাথে একেবারে একাত্ম হয়ে গেছে। তারা কোথায় ফিরবে নিজেও জানে না। আজকে যারা, যে ধরে নেন ৪৫, ৫০, ৫৫ বছরের, সে নিজেই জানে না সে কোথা থেকে এসছে, কোথায় জন্মেছে, কিভাবে সে বেড়ে উঠেছে। মায়ানমার সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই। ভাষাগত দিকে যদি আসি, মায়ানমারের ভাষা অর্থাৎ বার্মিজ যে ভাষা, সেই ভাষাটির সাথে এরা যে ভাষায় কথা বলে তা সম্পূর্ণ অমিল। আমার কাছে বার্মিজ ভাষাও যেমন, রোহিঙ্গাদের কাছেও বার্মিজ ভাষাটা ঠিক তেমন। রোহিঙ্গারা কথা বলে অ্যাকচুয়ালি চিটাগং, কক্সবাজারের আঞ্চলিক ভাষায়, একেবারে অলমোস্ট একই রকম। কিছু শব্দের অমিল আছে, আমাদের সাথে যেমন পশ্চিমবাংলার শব্দগত কিছু অমিল আছে, কিন্তু সবই আমরা বুঝি, ওরাও ঠিক একই রকম।
মায়ানমারে যদি কাজ করতে চায়, মায়ানমারে নতুন করে তাদেরকে ভাষা শিখতে হবে। যে ভাষাটা শেখা আমার জন্য যতটুকুন, আপনার জন্য যতটুকুন সহজ বা কঠিন, তার জন্য ঠিক ততটুকুন। লেখাপড়ার ক্ষেত্রেও তাই। লেখাপড়ার ক্ষেত্রেও মায়ানমারের ভাষা অ্যালফাবেট সম্পূর্ণরূপে আলাদা। যে কারণে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করে শুনবেন, যে কারণে রোহিঙ্গারা নিজেদেরকে কখনো মায়ানমারের অধিবাসী ভাবতো না, তারা এপারের সাথে সংযোগ রাখতে চাইতো, অর্থাৎ নাফ নদীর এপারে কক্সবাজার টেকনাফের সাথে সংযোগ রাখতে চাইতো। এবং তাদের যাদের মধ্যে একটু ধরনের শিক্ষার আকাঙ্ক্ষা ছিল, তারা ছেলে মেয়ে জন্মানোর পরে এপারে পাঠিয়ে দিত আত্মীয় স্বজনের বাসায়, অথবা ৩টা ভাই থাকলে ২ ভাই ওই পারে বাস করে, ১ ভাই এপারে বাস করে, ছেলে মেয়েদের নিয়ে সেই ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, বাংলাদেশের স্কুলে পাঠায়। রোহিঙ্গাদের যেহেতু নাগরিকত্ব ছিল না, সুতরাং ওই দেশের পাসপোর্ট তারা কখনো পায়নি এবং পাবে না। যতগুলো রোহিঙ্গা এসছে, আপনি গিয়ে দেখবেন ৩-৪টা বাড়ির মধ্যে একজন দেশের বাইরে থাকে। দেশের বাইরে গেছে এই লোকগুলো কোন পাসপোর্ট নিয়ে? মায়ানমারের পাসপোর্ট না, বাংলাদেশের পাসপোর্ট। পাসপোর্ট কিভাবে সংগ্রহ করেছে সেটা অন্য কথা, অন্য বিতর্ক, সেটা নিয়ে আলোচনা হয়তো অন্যভাবে করা যেতে পারে। তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশের বাইরে গেছে এবং সৌদি আরবে ৫০,০০০-এর বেশি রোহিঙ্গা আছে। তারা টাকা পাঠাচ্ছে বাংলাদেশে। তাদের পাসপোর্ট যদি নবায়ন করতে হয়, তারা কোথায় যাবে? মায়ানমারে? মায়ানমার তো পাসপোর্টই দেয়নি, পাসপোর্ট নবায়ন করবে কোথায়? তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে বাংলাদেশে। সুতরাং তাকে বাংলাদেশে থাকতে হবে, তার আত্মীয় স্বজনকে, তার বাপ মাকে, ভাই বোনকে এখানেই থাকতে হবে। সেই কারণে তারা কখনো কোনো অবস্থাতেই ওই দেশে ফিরে যাবে না। আরেকটি কথা, হয়তো আপনাদের এটা বিশ্বাস হবে না, একটা মানুষ যদি দীর্ঘদিন বসে বসে রিলিফ খায়, সেই মানুষ কাজের ক্ষমতা হারিয়ে ফেলে। তারা দীর্ঘদিন এখানে বসে রিলিফ খাচ্ছে, কি কাজ করবে, কোথায় যাবে, কি করবে, স্ট্রাগলের মধ্যে তারা গত ৮ বছর নেই। সুতরাং নতুন করে কাজ করতে হবে, রিক্সায় প্যাডেল মারতে হবে, ইট ভাঙতে হবে, পাথর টানতে হবে, মাটি কাটতে হবে, এই শ্রম তারা দিতে চায় না। যে ছেলেটা ১৩-১৪ বছর বয়সে এখানে এসেছিল, সে এখানে এসছে, বড় হয়েছে, সাবালক হয়েছে, এখন বিয়ে করেছে, বাচ্চার বাপ হয়েছে এবং বসে বসে রিলিফ খাচ্ছে। এই রিলিফ খাওয়া মানুষটি নতুন করে গা ঘামিয়ে কাজ করতে আর যাবে না। সে যে কোনো মূল্যে এই জায়গায় বসে থাকবে। মোট কথা হচ্ছে, যে মানুষটির কোনো দেশ নেই, যে মানুষটির যে দেশে ছিল সেই দেশ তাদেরকে তার দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয় না, তাকে আবার কেন নেবে? ভাষাগত দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, খাবার দাবার বলেন, কালচারাল বলেন, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক একটা বড় ভিত্তি ছিল বাংলাদেশ। বাংলাদেশের সাথে এদেরকে সব ধরনের কাজ ছিল। ওরা ওখানে কাজ ছিল কি? ওদের কাজ ছিল কৃষি, মাছ ধরা, প্লাস হচ্ছে স্মাগলিং এবং ড্রাগ বিজনেস। ড্রাগ ট্রাফিকিং ছিল তাদের মধ্যে একটা বড় আয়ের উৎস। ওপার থেকে এপারে তারা মাদক পাচার করত। এবং প্রত্যেক রোহিঙ্গার গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে ওপারেও বাড়ি ছিল, এপারেও বাড়ি ছিল। বিশেষ করে একজনের উদাহরণ দিয়েই বলি, যে আপনারা তো এমপি বদিকে চেনেন। এমপি বদির বাপের ৪টা বউ, এপারেও বউ আছে, ওপারেও বউ আছে। বদির জন্ম কোথায় আপনি খোঁজ করে দেখেন, সম্ভবত বদির জন্ম ওই পারে, বদি বেড়ে উঠেছে এই পারে। সুতরাং যারা একটুখানি মনে করেছে যে এই মায়ানমার আমার দেশ না, যে কোনোভাবে যে কোনো প্রয়োজনে বাংলাদেশে যে বাংলাদেশি হয়ে আমাদেরকে পাসপোর্ট নিয়ে যে ভাগ্যের সন্ধানে, কাজের সন্ধানে দেশের বাইরে এখানে ওখানে যেতে হবে, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে, ভবিষ্যতে এখানে যদি কোনোরূপ কোনো রাজনৈতিক সহিংসতা, জাতিগত সহিংসতা তৈরি হয়, তাহলে আমাদেরকে কোথাও একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে, এবং সেই জায়গাটাকে তারা বেছে নিয়েছে বাংলাদেশ। তারা যে অংশে বাস করতো সেখান থেকে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন বা রেঙ্গুন অনেক দূর, আর বাংলাদেশ ছিল শুধু একটা নাফ নদী, নদীটা পার হলে এপারে তারা নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারে। তো রাতের অন্ধকারে এভাবে সেভাবে তারা স্মাগলিং এর সাথে জড়িত ছিল। তারা গরু পাচার করত, বিভিন্ন ধরনের স্মাগলিং, ইভেন অস্ত্র ব্যবসা, এগুলোর সাথে তারা জড়িত ছিল। তাদের আয়ের উৎস ছিল বাংলাদেশ কেন্দ্রিক। আর এখন রিলিফ খেয়ে বেঁচে আছে বাংলাদেশে, যাবে কোথায় তাহলে? তাহলে কোথায় যাবে? তারা কি মায়ানমারকে নিজের দেশ ভাবে, বা মায়ানমার কি তাদের নাগরিক ভাবে? আর মায়ানমারে কি এখন সেই অবস্থা আছে যে সরকার এদেরকে নিয়ে তাদের নিরাপদ কোনো জায়গায় আশ্রয় দেবে? রাখাইন স্টেটে, রাখাইন স্টেটই তো সরকারের হাতে নেই। রাখাইন স্টেট এখন রাখাইন আর্মিদের দখলে, এবং রাখাইন আর্মিরা আর যাই করুক, যাকে ফেরত নিক আর যাকে বিতাড়িত করুক,
রোহিঙ্গাদের কখনো তারা নেবে না। আপনারা যে বলেছিলেন যে বৌদ্ধরা অহিংস ধর্ম প্রচার করে আর এদের উপরে অত্যাচার চালালো, সেই লোকগুলোই এখন রাখাইন আর্মিতে তাদের নিজের দেশ স্বাধীন করার জন্য ব্যস্ত আছে। ওরাই তাড়িয়েছে, যারা তাড়িয়েছে তারা কখনো তাদেরকে আর ঘরে ফেরত নেবে না। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে 1,80,000 রোহিঙ্গা প্রথম ধাক্কায় মায়ানমারে চলে যাবে, এটা একটা রাজনৈতিক বুলি। এটা রাজনৈতিক বুলি ছাড়া আর কিছু না। যেভাবে হোক সরকারের যতই সদিচ্ছা থাকুক, সরকারের সদিচ্ছা আছে মেনে নিলাম, বাংলাদেশ সরকার চায় তারা ফেরত যাক, কিন্তু তারা যাবে কোথায়, তাদেরকে নেবে কে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং 1,80,000 বলেন, 80,000 বলেন আর 8 জন বলেন, একজন রোহিঙ্গাও মায়ানমারে ফেরত যাবে না। ধন্যবাদ।